হ্যাঁ, আমাদের দাবি সনদে 1 নম্বর দাবি হিসেবে যে দাবিটি আছে সেটি হচ্ছে যে অভয়ার ধর্ষক এবং খুনির দ্রুত মানে এই ঘটনার দ্রুত তদন্ত করে বিচার যাতে হয় এবং সেই সঙ্গে প্রমাণ লোপাটকারীদের বিচার এবং শাস্তিও যেন হয়, মানে ধর্ষক খুনি এবং প্রমাণ লোপাটকারী তাদের সকলের জন্য বিচার এবং শাস্তি হয় যত দ্রুত সম্ভব। এখানে শাস্তি বলতে আমরা কিন্তু ফাঁসি বোঝাচ্ছি না, আমরা আমাদের লিঙ্গ রাজনৈতিক কাজকর্মের যে অভিজ্ঞতা তা থেকে আমাদের মনে হয়েছে যে ফাঁসিটা কোনো সমাধান নয়, সমাধান হচ্ছে প্রত্যেকটা ধর্ষণের ক্ষেত্রে শাস্তি হতে হবে। সেখানে দাঁড়িয়েই দিদি আমরা দেখলাম শিয়ালদা আদালতে যখন এই মামলাটা চলছে, সিবিআই সর্বোচ্চ সাজার জন্য অ্যাপিল করেছে, অর্থাৎ সর্বোচ্চ সাজা বলতে মৃত্যুদণ্ডকেই আমরা জানি। তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, সর্বোচ্চ সাজা একটা জঘন্য অপরাধ হয়েছে, যে দেশে যেটা সর্বোচ্চ সাজা সেটাই অপরাধী পাবে, এটাই ঠিক। কিন্তু বিষয় হচ্ছে যে সর্বোচ্চ সাজাটা তো ভারতবর্ষে ফাঁসি, সব দেশে ফাঁসি নয়। আর আমি যদি ফাঁসি আমাদের কোনোভাবে সাহায্য করবে কিনা এই কথায় যদি আসি, তাহলে আমরা মনে করছি না যে ফাঁসি দিয়ে ধর্ষণের প্রতিকার হচ্ছে এরকম কোনো নজির আছে বা কোনো পরিসংখ্যান দেওয়া যায়। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে শাস্তির হার বাড়ুক। আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে দেখবেন যে ভারতবর্ষের ধর্ষণ বেশিরভাগ নথিভুক্ত হয় না, নথিভুক্ত যেগুলো হয় সেইগুলোর ক্ষেত্রে শাস্তির হার হচ্ছে 27 থেকে 28%, 27 থেকে 28%, যেটা কিনা অন্যান্য দেশে 60-70%ও আছে। তো বিষয় হচ্ছে যে মানে কেন এত ধর্ষণ বাড়ছে, কারণ হচ্ছে যে শাস্তির ভয় নেই। শাস্তির ভয় নেই মানে কি ফাঁসির ভয় নেই এরকম নয়। আপনি ফাঁসি দিন বা যাই দিন না কেন, আপনি তো প্রত্যেকজন ধর্ষককে শাস্তি দেবেন এটাই নিশ্চিত করতে পারছেন না। ধর্ষক জানে যে বেশিরভাগ ক্ষেত্রে 75% ক্ষেত্রে আমি ছাড়া পেয়ে যাব, ঠিক আছে, 25% ক্ষেত্রে হয়তো আমার শাস্তি হতে পারে। তো সেই জন্য ধর্ষণ বাড়ছে। তো ফলে একজন ধর্ষককে ফাঁসি দিয়ে ধর্ষণের সমস্যার সমাধান হবে না। সঞ্জয় রায়ের ক্ষেত্রেই কার্যত ফাঁসির দাবি তুলেছেন সিবিআই, সেই সঞ্জয়কে যাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ শিয়ালদা আদালতে, তার ফাঁসির জন্যই বলেছেন। সঞ্জয় রায়ের মানে সঞ্জয় রায় নির্দোষ বা তার হয়ে কোনো ধরনের সাফাই গাওয়ার জন্য তো আমরা মানে অঙ্গীকারবদ্ধ এরকম তো ব্যাপার নয়। আমাদের বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র সঞ্জয় রায় নয়, আর কেউ ধর্ষণ করেছে কিনা আমরা জানি না, আর কেউ খুন করেছে কিনা আমরা জানি না, হতেও পারে। তার থেকেও বড় কথা হচ্ছে যে সবাই জানে যে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, তাহলে শুধুমাত্র সঞ্জয় রায় কেন? যারা প্রমাণ লোপাটের চেষ্টা করলো, ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, বললো যে এটা আত্মহত্যা, তাদের শাস্তির কি হবে? সেক্ষেত্রে সঞ্জয় রায়ের ফাঁসির যে দাবি উঠেছে তার কি বিরোধিতা করবেন আপনারা? বিরোধিতা করব না, কিন্তু আমরা ফাঁসি ব্যাপারটাকে সমর্থন করছি না, ঠিক আছে? মানে ফাঁসি কোনো সমাধান নয়। আমি কোনো একটা মৃত্যুদণ্ড তো একটা চরম স্টেপ, সেটাকে একটা চরম স্টেপকে সমর্থন করা তখনই সম্ভব আমাদের পক্ষে যখন আমরা বুঝবো যে এই চরম স্টেপটা আমাকে নিতে হবে, তার ফলে ভালো কিছু একটা হবে। আমাদের পরিসংখ্যান আমাদের দেখাচ্ছে যে এতে ভালো কিছুই হচ্ছে না, ফলে এটাকে সমর্থন করার কোনো কারণ আমরা পাচ্ছি। সন্দীপ ঘোষ, টালা থানার ওসি, এদেরকে প্রমাণ লোপাটের ক্ষেত্রেও গ্রেপ্তার করা হয়েছিল, চার্জশিট না দেওয়ার জন্য তারা বেল পেয়ে গেলেন। এই ক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে আপনাদের তো সিবিআই এর বিরুদ্ধে আরো বেশি করে স্বর ওঠানোর কথা বা সিবিআই এর কাছে বেশি করে দাবি তোলার কথা যে কেন চার্জশিট দেওয়া হলো না। সিবিআই এর কাছেও আমরা যাব, দরকার হলে সিজিআই কমপ্লেক্সেও যাব, কিন্তু এখন যে দাবিগুলো আমাদের আছে রাজ্য সরকারের কাছেও আমাদের দাবি পূরণ হয়নি, অভয়া সংক্রান্ত এবং আমাদের নিজের সুরক্ষা সংক্রান্ত। এখন রাজ্য সরকারের কাছে দাবিগুলো জমা দেওয়া হোক, ভবিষ্যতে আমরা শুধুমাত্র এই তদন্তের ব্যাপারে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে সিবিআই এর কাছেও যাব দরকার হলে। দিদি, আপনারা রাত জাগো কর্মসূচির ডাক দিয়েছিলেন 14 তারিখ আগস্টের, তারপরে দাঁড়িয়ে জানুয়ারিতে আপনারা ফের 16 তারিখ নবান্ন চলোর ডাক দিলেন। নবান্ন চলোর ডাক দেওয়ার পিছনের কারণ কি? রাত দখল আন্দোলনের শুরু থেকে তো 4 মাস হয়ে গেল। একদিকে যেমন অভয়ার জন্য ন্যায় বিচারের দাবি আছে, সেটাও এখনো পূর্ণ হয়নি। আবার এই 4 মাসে পথ চলতে গিয়ে আর কোনো অভয়া যাতে না হয়, অর্থাৎ নারী সুরক্ষা, ট্রান্স স্কোয়ার মানুষদের সুরক্ষা যাতে নিশ্চিত হয়, সেই জন্য এই আন্দোলনের চলার পথে গত 4 মাস ধরে বেশ কিছু দাবি দাওয়া উঠে এসেছে।
যারা আন্দোলন কর্মী তাদের মধ্যে থেকেই, এবং তারা যে সমস্ত সাধারণ মেয়ে এবং ট্রান্সকোয়ার মানুষদের সাথে মিশেছেন আন্দোলন করতে গিয়ে, সেই সমস্ত মানুষদের কাছ থেকে আমরা যতটা যা যা কিছু দাবি দেওয়া পেয়েছি, আমাদের মনে হয়েছে সেগুলো এই রাজ্যে সেই পরিকাঠামোগুলো ল্যাকিং, অভাব আছে, এবং সেই কারণেই সুরক্ষার দিক দিয়ে দেখতে গেলে নারীদের সুরক্ষা বা ট্রান্সকোয়ার মানুষদের সুরক্ষা এখনো নিশ্চিত নয়। অর্থাৎ আমরা মনে করছি আবারও যে কোনো সময় এরকম আরো একটা নারকীয় কাণ্ড যে কোনো সময় ঘটতে পারে, এবং সত্যি বলতে কি তারপর থেকেও প্রত্যেক দিনই তো ঘটেও চলেছে, থামে তো নিকুলতলি, কৃষ্ণনগর, গাংপুর, পটাশপুর চলছে। তো ফলে নিশ্চয়ই তেমন কিছু স্টেপ আমাদের নিতে হবে। প্রত্যেকটা ঘটনা ঘটবে, সেই ঘটনাটা ঘটার পরে অপরাধীদের ধরাটা তো একমাত্র কাজ হতে পারে না সরকারের। তাদের চেষ্টা করতে হবে যাতে অপরাধটা না ঘটে। তো সেই প্রতিরোধের ব্যবস্থা হিসেবে কি কি স্টেপ নেওয়া উচিত, সেই দাবি দাওয়াগুলো সাধারণ মানুষদের কাছ থেকেই উঠে এসেছে। সেই দাবি দাওয়াগুলো 4 মাস হয়ে গেল। এবার আমাদের মনে হয়েছে যে সেই দাবি দাওয়াগুলো কোথাও একটা পৌঁছে দেওয়া দরকার, রাজ্য সরকারের কাছে সেগুলো পৌঁছে দেওয়া দরকার। তাই আমরা নবান্ন অভিযানের ডাক দিয়েছি। নবান্ন অভিযান বলতে একটা ডেপুটেশন টিম যাবে, সেই টিমটা নবান্ন পর্যন্ত যাবে, কিন্তু একটা যেটা সকলের যে মিছিলটা সেটা ওয়েলিংটন স্কোয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত যাবে, সেখানে অবস্থান করবে। আর একটা ডেপুটেশন টিম গিয়ে সকলের পক্ষ থেকে এই দাবি দাওয়াগুলো নবান্নে পৌঁছে দেবে। সেই দলে কতজন থাকবে? আশা করছি, এখনো ঠিক হয়নি, আশা করছি মেয়েদের প্রতিনিধি, ট্রান্স মানুষদের প্রতিনিধি এবং কুয়ের মানুষদের প্রতিনিধি সব মিলিয়ে অন্তত 6 জন তো হবেই। সেখানে দাঁড়িয়ে আপনার মনে হয় যে আপনারা সেই নবান্ন অব্দি যেতে পারবেন, নাকি আপনারা পারমিশন ইতিমধ্যেই নিয়েছেন? চিঠি তো আমরা দিয়েছি, পুলিশের থেকে আমাদের কাছে ফোনও এসেছে, কথাবার্তা হয়েছে পজিটিভ। নবান্নতেও আমরা চিঠি দিয়েছি চিফ সেক্রেটারিকে, সেটার উত্তর আমরা এখনো পাইনি, আমরা উত্তরের অপেক্ষা করছি। আমরা 30 তারিখ চিঠি দিয়েছি। সেক্ষেত্রে যদি আপনাদের 6 জনকে বা আপনাদের টিমকে যেতে দেওয়া না হয়, পুরো মব নিয়ে বা যারা জমায়েত হবেন তাদের নিয়ে নবান্ন অব্দি আপনাদের বার্তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করবেন? না, আমরা যেটা করতে চাইছি গণতান্ত্রিক পদ্ধতি মেনেই করতে চাইছি। নবান্ন আমাদের প্রশাসনিক ভবন, সেখানে দাবি দেওয়া থাকলে জনসাধারণের, তারা নবান্নের অফিসে পৌঁছে দিতে পারেন। এরকম কোনো বার্তা, এরকম কোনো মানে আমাদের দাবি নেই যে আমরা সেখানে একটা মানে অনলাইন একটা চিফ মিনিস্টারের সাথে কথাবার্তা বলবো, সেটা লাইভ দেখাতে হবে, এরকম তো বিরাট কিছু দাবি দেওয়া নেই। কেন আমরা নবান্নতে একটা দাবি দাওয়াও পৌঁছে দিতে পারবো না, সেটাই আমার কাছে স্পষ্ট নয়। আমার মনে হচ্ছে, আমি আশাবাদী যে অবশ্যই দাবি দাওয়া যে কেউ পৌঁছে দিতে পারেন নবান্ন। এর আগেও আমরা নবান্ন অভিযান দেখেছিলাম, ছাত্র সমাজের ডাকে সেই নবান্ন অভিযান হয়েছিল। ছাত্র সমাজ বলে কিছু এক্সিস্ট তো করে না, আসলে ছাত্র সমাজ বলে কোনো দল নেই। হঠাৎ করে রাতারাতি গজিয়ে ওঠা একটা প্রতিষ্ঠান বা এরকম একটা কিছু নাম দেওয়া হয়েছিল। আমরা সকলেই জানি যে ওটা বকলমে বিজেপির অভিযান ছিল, এবং তারা বেসিক্যালি ঝামেলা করতে, ভাঙচুর করতেই গিয়েছিলেন। আমাদের তো সেরকম কোনো অভিপ্রায় নেই, আমরা গঠনমূলক কাজ করতেই চাইছি। সরকার যাতে নাগরিকদের একটা অংশ, মেয়ে ট্রান্সকোয়ার মানুষেরা তো নাগরিকদের একটা অংশ, একটা বৃহৎ অংশ, তাদের সুরক্ষার দায়িত্বটা নেন, সেই বিষয়ে কিছু কনস্ট্রাকটিভ মত দিতে যাচ্ছি, দাবি জানাতে যাচ্ছি, পরামর্শ দিতে যাচ্ছি। তো এই দুটোর মধ্যে কোনো তুলনা হয় না। আমরা হঠাৎ করে বোধহয় বলা যায় না, আমাদের ইতিহাসটা খুবই সংক্ষিপ্ত কিন্তু খুবই তীব্র। এটা তো সকলেই স্বীকার করেন যে 14ই আগস্টের রাত দখল একটা বেশ সাড়া জাগানো ঘটনা। তো ফলে আমাদের ইতিহাস 4 মাসের হলেও আমাদের উপস্থিতিটা খুবই তীব্রভাবে সকলের চোখে পড়েছে বলেই আমার মনে হয়, এবং এটা শুধুমাত্র একটা অভিযানের জন্য গড়ে ওঠা একটা সমষ্টি নয়। 4 মাস ধরেই আমরা এই 14 আগস্টের রাত্রে রাস্তায় নেমেছিলাম, আবার 16ই জানুয়ারি নামছি, এরকমও নয়। এই 4 মাস বা 5 মাস ধরেই আমাদের কর্মসূচি চলেছে। হচ্ছে যে তারা সেই ছাত্র সমাজ তারপরে কোথায় গেল, ডেটটা আমার মনে আছে, সম্ভবত ওটা 27 তারিখ ছিল, 27শে আগস্ট। 27শে আগস্টের আগে তারা গর্জিত 27শে আগস্ট একটা মিছিল তারা করলো, যে মিছিলটাকে অবভিয়াসলি যে নবান্নতে পৌঁছতে দেওয়া হলো না। 27 তারিখের পরে তাদের অস্তিত্ব কোথায়
27 তারিখের পরে তার সেই ছাত্র সমাজ একটা স্টুডেন্ট বডি, একটা স্টুডেন্ট অর্গানাইজেশন হিসেবে সে কোথায়? তাকে কি পশ্চিমবঙ্গের ছাত্র রাজনীতির মানচিত্রে 27 তারিখের আগে, এক সপ্তাহ আগে প্রচারের জন্য তাকে দেখা গিয়েছিল, 27 তারিখেই তার যাত্রা শেষ হয়েছে। সেটাই আমি বলছি, এটাই হচ্ছে তফাৎ, যে এই শুধুমাত্র একটা অভিযান, একটা মিছিলের জন্য গজিয়ে ওঠা কোনো সমষ্টি আমাদের নয়। আমরা নারী স্বাধীনতা, নারী সুরক্ষা এবং ট্রান্সস্কোয়ার মানুষের সুরক্ষা নিয়ে লাগাতার কাজ করতে চাই। জিও কমপ্লেক্সেও আমরা প্রয়োজন হলে অবশ্যই যাব, কিন্তু বিষয় হচ্ছে যে সরকারেরও কিন্তু কিছু দায়িত্ব ছিল। যেমন ধরা যাক, সুপ্রিম কোর্টে একটা কথা বলা হয়েছিল, মানে সুপ্রিম কোর্টের শুনানিতে, যে বোঝাই যাচ্ছে যে পোস্টমর্টম ঠিক সময় হয়নি, বোঝাই যাচ্ছে যে প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে। এবং আরো বলা হয়েছিল যে রাজ্য সরকার চাইলে যে সমস্ত লোকেরা তার মানে রাজ্য সরকারের অধীনে কাজ করে, যারা সেই ধরনের যে সমস্ত লোকেরা এই প্রমাণ লোপাটে সাহায্য করেছে, তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নিতে পারে চাইলে। এটা বলা আছে, মানে এই শুনানিতে, সুপ্রিম কোর্টের শুনানিতে এটা বলা হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত আমরা তো স্বাস্থ্য দপ্তরে কাজ করেন বা পুলিশে কাজ করেন এমন কাউকে দেখলাম না যে রাজ্য সরকার প্রমাণ লোপাটের জন্য দায়ী করেছেন বা শাস্তি দিয়েছেন বা কারোর বিরুদ্ধে এফআইআর করেছেন। ডিপিও হয়নি এখন পর্যন্ত, না, কিছুই হয়নি। তাহলে রাজ্য সরকার কি প্রমাণ লোপাটে, ধর্ষণের ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার ব্যাপারে যারা মদত করলো তাদেরকে মদত দিচ্ছেন? তাহলে তারা কেন এফআইআর করছেন না তাদের বিরুদ্ধে, বা তাদের বিরুদ্ধে স্টেপ কেন নিচ্ছেন না? ফলে রাজ্য সরকারও যে পুরোপুরি হাত ধুয়ে ফেলতে পারেন সেটা আমাদের মনে হচ্ছে। কিন্তু এখানে দাঁড়িয়ে এই যে নবান্ন চলো এবং জমায়েত, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, বিজেপি বা সিপিএম, এদের দলের মহিলা কর্মী সমর্থকদেরকে আপনারা আহ্বান জানাবেন? আমরা সেইভাবে কাউকে বারণ তো করছি না, কারণ তারা যদি প্রান্তিক মনে করেন নিজেদের, সিপিএম দলে বা ধরুন তৃণমূল দলে কি কোনো প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের থাকা সম্ভব নয়? একজন ট্রান্স ওম্যানের থাকা সম্ভব নয়? থাকা সম্ভব, তিনি ব্যক্তি হিসেবে আসতে পারেন, কিন্তু দলীয় কোনো এজেন্ডা নিয়ে এবং অবশ্যই দলীয় পতাকা নিয়ে তিনি আসবেন না। আহ্বান জানাবেন সরাসরি ভাবে তৃণমূল বা বিজেপি যেহেতু একটা বড় একটা অংশ বা ভোট শতাংশ হোল্ড করে নিজেদের ক্ষেত্রে, তাদের দলের মহিলা কর্মী সমর্থকরা দল পতাকা ছাড়া আসুন আমাদের সঙ্গে, না, এরকম কোনো আহ্বান আমরা তৃণমূল বা বিজেপি কাউকেই জানাচ্ছি না। কিন্তু যদি তারা আসেন তাহলে ব্যক্তি হিসেবে আসবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিজেপি সম্পর্কে আমরা কোনো দলের ছত্রছায়ায় এই কাজ করছি না, কিন্তু আদর্শগত কারণে বিজেপি যেহেতু একটা নারী বিদ্বেষী একটা আদর্শ মেনে চলে, মনুবাদ মেনে চলে তারা, যেটা নারী বিদ্বেষী, আদর্শগতভাবে নারী বিদ্বেষী, সুতরাং বিজেপি সম্পর্কে আমাদের কিছু কি বলবো বায়াস এগেইনস্ট আছে, মানে প্রেজুডিস এগেইনস্ট বিজেপি আছে কিছু। এবং অন্যান্য দল সম্পর্কে আমাদের এটাই বলার যে তারা যদি আসতে চান ব্যক্তি হিসেবে আসতে পারেন, কিন্তু দলীয় পতাকা শুধু নয়, দলীয় চিহ্ন শুধু নয়, দলীয় কোনো এজেন্ডা বা মোটিভ ছাড়া তাদের আসতে হবে ব্যক্তি হিসেবে। দিদি, আমি শেষ করব, কিন্তু শুরু যে প্রশ্নটা দিয়ে করেছিলাম যে কেন নবান্ন অভিযান, তার সঙ্গে বেশ কয়েকটি তেতো প্রশ্ন উঠে আসা স্বাভাবিক। যেমন ধরুন, আমরা রাজ্জাও কর্মসূচির পরে আমরা দেখেছিলাম রিমঝিম সিনহার নামটা বেশ চর্চায় উঠেছিল, তার লিঙ্কডইন প্রোফাইলে ক্যাম্পেনার হিসেবে প্রেজেন্ট করা বা তার সঙ্গে সঙ্গে সেরা বাঙালি উপহার নেওয়া, এই বিষয়টা এসেছিল। যে এখন কি তাহলে 2025 সালে যে মানে 2025 সেরা বাঙালি, 2024 তো রিমঝিম সিনহা পেয়ে গেছেন, 2024 সেরা বাঙালি শতাব্দী দাস বা অন্য কোনো যারা ডাক দিচ্ছেন এই আন্দোলন, এরকম পাওয়ার চিন্তা ভাবনা করছে? আমার মনে হয় না যে সেরা বাঙালি এই যে এটা কি আনন্দ করে, তাই তো? আমার মনে হয় তারা নিজেদের অনুষ্ঠানে বৈচিত্র্য আনতে পছন্দ করবেন। প্রত্যেকবারই রাত দখল থেকেই তারা সেরা বাঙালি দেবেন, তাতে আপনারাও হয়তো বোর হয়ে যাবেন। ফলে ওই রকম কোনো আশা আমরা করছি না এবং ওই রকম কোনো আশা থেকেই আন্দোলন করছি না। তারাও তাদের অনুষ্ঠানে বৈচিত্র্য আনুন। যেমন ধরা যাক দীর্ঘদিন ধরে তারা বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের পুরস্কার দিয়েছেন, এবারে তারা আমি শুনেছি, দেখা হয়নি, যে 20 জন মেয়েকে পুরস্কার দিয়েছেন। পরের বারে নতুন কোনো বৈশিষ্ট্য তারা আনবেন, তাদেরও তো টিআরপি বেঁচে খেতে হয়। ফলে এর পরের বারে আমাদের মধ্যে থেকে আরো একজন কেউ সেরা বাঙালি হবেন, এটা আমার মনে হয় না।
আমরা আমাদের মোটিভ খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে আমরা মেয়েদের এবং নারী ট্রান্সকোয়ার মানুষদের সুরক্ষা নিশ্চিত করতে চাই। সে আগে সুরক্ষিত হোক, তারপরে সে নিজেকে প্রতিষ্ঠা করুক, তারপরে আসবে তার জীবনে কোনো অ্যাচিভমেন্ট বা পুরস্কারের প্রশ্ন। বুঝতে পারছেন তো, আমরা খুবই সাধারণ মানুষ, আমরা একেবারে নিচু থেকে শুরু করেছি। ঠিক আছে, আমরা আগে মেজে পড়তে থাকবো, সুরক্ষিত থাকবো।